গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই সুস্থ সবল রয়েছ। আজকে আমরা চলতড়িতে 2 নম্বর ক্লাস বা লেকচার নিয়ে আলোচনা করব। এর আগের দিনের যাই হোক একটু ইকো প্রবলেমের জন্য শব্দগুলো তোমরা বুঝতে পারোনি, ওটার প্রতি নজর রাখা হয়েছে। তো এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে তড়িতাহিত বস্তু কি, আধান কত প্রকার, আর আধানের বিভিন্ন জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই আধানকে গতিশীল করার জন্য যে বলটা দায়ী, তড়িৎ চালক বল, যার প্রভাবে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পাবো, সে বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। সবচেয়ে প্রথমে আজকে টপিক হবে আমাদের তড়িৎ বিভব। তড়িৎ বিভব কি? এটা একটা ভৌত রাশি যার সাহায্যে আমরা ডিটারমাইন করতে পারবো বা নির্ণয় করতে পারবো যে কোনো বস্তুর মধ্যে যদি কিছু পরিমাণ আধানের ইলেকট্রনেরই ভাবি যে ইলেকট্রন এক্সেস হয়ে গেছে বা ঘাটতি হয়ে যাওয়ার ফলে সে কিন্তু তড়িতাহিত অবস্থায়, আমি এর আগের দিন আলোচনা করেছিলাম যে কোনো বস্তু থেকে ইলেকট্রন, নরমালি ইলেকট্রন আর প্রোটন কোনো পদার্থের সমান পরিমাণ থাকে, কিন্তু কোনো কারণবশত যদি সে ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার মধ্যে প্রোটন এক্সেস হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রনের সাপেক্ষে প্রোটনটার সংখ্যা বেশি, ফলে সে ধনাত্মক তড়িতাহিত হয়। ঠিক অনুরূপভাবে যদি ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করে বস্তুটা, তাহলে সেটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। তো এই রকম ভাবে কোনো পদার্থ যদি তড়িৎ আধান বা ইলেকট্রন ছেড়ে রেখেছে বা গ্রহণ করে রাখলে তার মধ্যে সেটি তড়িৎ আহিত হয়ে যায়। তড়িৎ আহিত হয়ে যাওয়ার ফলে এমন অবস্থা সৃষ্টি হয় যে অন্য কোনো আরেকটা যদি বস্তু, সে তড়িৎ আহিত হতে পারে বা নিস্তড়িত হতে পারে, যাকে ওর সংস্পর্শে বা কাছাকাছি নিয়ে আসলে বোঝা যায় যে সে তাকে আধান দেবে না তার কাছ থেকে আধান গ্রহণ করবে। এই যে এই অবস্থাটা, যেমন আমরা নরমালি তাপমাত্রার ক্ষেত্রেও দেখেছিলাম, অনেকটা সেম তাপমাত্রার মতো অবস্থা এটা। তাপমাত্রাতে কি হয়েছিল যে দুটো যদি ভিন্ন উষ্ণতার বস্তু যদি থাকে, তাহলে তাদেরকে পরস্পরের সংস্পর্শে নিয়ে আসলে একটা বস্তু তাপ বর্জন করে আর অপর বস্তু তাপ গ্রহণ করে, তাহলে তাপ ছাড়ে যে বস্তুটা উত্তপ্ত থাকে, অর্থাৎ অন্যটির সাপেক্ষে তুলনামূলক গরম, তাহলে সে তাপ বর্জন করে আর শীতল বস্তুটি তাপ গ্রহণ করে। ঠিক তেমনি ভাবে তড়িৎ বিভব হচ্ছে তড়িৎ আহিত বস্তুর এমন এক অবস্থা যার দ্বারা বোঝা যায় বস্তুটি অপর কোনো বস্তুর সংস্পর্শে আসলে তাকে তড়িৎ আধান দেবে না তার কাছ থেকে তড়িৎ আধান গ্রহণ করবে। তো আশা করি তড়িৎ বিভবের ডেফিনেশনটা জেনেছো, বই থেকে এটাকে ভালোভাবে করে নেবা। সেম এর যদি আমরা সিজিএস এসআই এককগুলো যদি আমরা দেখি, তাহলে এর সিজিএস একক হবে তড়িৎ বিভবের সিজিএস একক স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট বা এটাকে অনেক সময় ইএসইউ বিভব বলা হয়। ইএসইউ বিভব। এসআই একক হবে ভোল্ট। ঠিক আছে, এর মাত্রাটা আমরা একটা সংজ্ঞা করার পর খুব সহজে মাত্রা নির্ণয়টা ওখান থেকে শিখতে পারবো, আপাতত এখানে বলছি না। তাহলে সিটিএস এসআই একক হচ্ছে তড়িৎ বিভবের। এখন এই বিভব বা তড়িৎ বিভব কত প্রকার? 2 প্রকার। তড়িৎ বিভব কত প্রকার? 2 প্রকার। কি কি? উচ্চ বিভব আর নিম্ন বিভব। উচ্চ বিভব ও নিম্ন বিভব। একটি বস্তু কখন উচ্চ বিভব সম্পন্ন হবে? যদি বস্তুটি ইলেকট্রন বর্জন করে রাখে, অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে ধনাত্মক বিভব। উচ্চ বিভব গণনার সময় ধনাত্মক বিভবও বলা চলে, নিম্ন বিভবটাকে আমরা ঋণাত্মক বিভবও বলতে পারি। তাহলে উচ্চ বিভব সম্পন্ন হবে যদি বস্তুটি ইলেকট্রন
বর্জন করা অবস্থায় থাকে তবে সেটি উচ্চ বিভব সম্পন্ন হয়, আর যদি ইলেকট্রন এক্সেস গ্রহণ করে থাকে তাহলে সেটি নিম্ন বিভব সম্পন্ন হয়। তাহলে উচ্চ বিভবের ডেফিনেশন, কোনো বস্তু দ্বারা যদি ইলেকট্রন বর্জন করা হয় তাহলে তার তড়িৎ বিভবের অবস্থাকে বলবো আমরা উচ্চ বিভব বা ধনাত্মক বিভব, আর নিম্ন বিভব বলবো যদি ইলেকট্রন গ্রহণ করা অবস্থায় থাকে তাহলে সেটা হবে নিম্ন বিভব বা ঋণাত্মক বিভব। এবার নেক্সট টপিক হচ্ছে যে বিভব পার্থক্য। তো দুটো বস্তুর, দুটোই তড়িতাহিত বস্তু, তাহলে তাদের নিঃসন্দেহে তড়িৎ বিভব থাকবে। তো ওই দুই বস্তুর তড়িৎ বিভবের পার্থক্যকে বলবো আমরা বিভব পার্থক্য। মাথায় রাখবো, তড়িৎ বিভব হচ্ছে একটা অবস্থা যেটার দ্বারা ডিটারমাইন করা যায় বা বোঝা যায় যে বস্তু অপর কোনো বস্তুর সংস্পর্শে আসলে তাকে তড়িৎ আধান দেবে না তার কাছ থেকে আধান গ্রহণ করবে, ওটা হচ্ছে তড়িৎ বিভব। আর এরূপ দুটো তড়িৎ বিভব সম্পন্ন বস্তুর বিভবের পার্থক্যকে বলবো আমরা বিভব পার্থক্য। এর আগে আমি তড়িৎ বিভবের যা সিজিএস এসআই একক বা মাত্রা বলিনি অবশ্যই, তো মাত্রা যা হবে বিভব পার্থক্যেরও মাত্রা সিজিএস একক এসআই একক সব সেম হবে, অর্থাৎ বিভব পার্থক্যেরও একক স্ট্যান্ড ভোল্ট সিজিএস এ, এসআই তে ভোল্ট ইত্যাদি। কিন্তু মাথায় রাখবো যে দুটো জিনিস একই নয়, ওটা তড়িৎ বিভব আলাদা আর বিভব পার্থক্য আলাদা। অনেক সময় আমরা একক মাধ্যমগুলো সেম হলেও ভৌত রাশি দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট। এরপরে আমরা এই তড়িৎ বিভবের ডেফিনিশন অপরভাবে অন্যভাবে দেব, যেটা থেকে আমরা মাত্রা নির্ণয় সহজভাবে করতে পারবো। তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞাটা একটা প্রথমে দেখালাম যে এমন একটা অবস্থা যার দ্বারা বোঝা যায় যে বস্তু অপর কোনো বস্তুর সংস্পর্শে আসলে আধান কিভাবে গ্রহণ বর্জন করবে, সেটা হচ্ছে তড়িৎ বিভব। আর এবার তড়িৎ বিভবের ডেফিনেশন দিব আমরা কার্যের ধারণার সাহায্যে। তাহলে তড়িৎ বিভবের ডেফিনেশন দিব কার্যের ধারণার সাহায্যে। আমরা কুলম্বের সূত্র করেছিলাম, ওখানে F ইকুয়ালস টু কোন একটা ধ্রুবক ছিল k, q1 q2 বাই r স্কয়ার। তাহলে যদি কোন একটা আধান এই জায়গাটাতে যদি রাখা হয় মনে ভাবে, তাহলে দেখা যাচ্ছে যে দূরত্ব যতই বেশি হোক না কেন, আধান দুটোর মান কিছু একটা আমরা যদি ধরে নিই, আর দূরত্ব আমরা যতই কিলোমিটার আর লক্ষ কিলোমিটার যতটাই আমরা ধরি না কেন, প্রত্যেক ক্ষেত্রে এই f এর মান অবশ্যই কিছু না কিছু যতই ক্ষুদ্র হোক না কেন পাওয়া যাবে। তাহলে যদি r টা যদি এমন ধরা হয় যে এত বেশি r এর মান যে f এর মান 0, তো দেখো এখানে যদি r যদি ইনফাইনাইট হতে পারে অর্থাৎ অসীম দূরত্ব হতে পারে তবেই সেখানে ফোর্স এর মান 0 হয়, বুঝেছে? তাহলে এখানে যদি আমি একটা আধানকে রাখি তাহলে এটা বিশাল বিস্তৃত অঞ্চল ধরে, আমি ধরে নিচ্ছি যে এটা অনেক কোটি কিলোমিটার দূর, সেই জায়গা পর্যন্ত এটাকে ধরে নেওয়া হচ্ছে যে এইটা হচ্ছে তার জন্য এটা হচ্ছে অসীমের সীমানার বাইরে, অর্থাৎ এর পরের ডিসটেন্স গুলো অসীম। তাহলে এই দূরত্ব অবধি আমি যে কোনো জায়গাতেই যদি কোনো আধানকে আর নিয়ে আসি অন্য একটি আধান, তাহলে এর আধানের মধ্যে এর যেহেতু একটা আকর্ষণ ক্ষেত্র রয়েছে এতদূর পর্যন্ত, ওই আকর্ষণ ক্ষেত্রের মধ্যে আর একটা আধান নিয়ে আসলে তারা পরস্পর আকর্ষণ বা বিকর্ষণ করবে। অসীম দূরত্বে যদি আমি এখানে রাখি তাহলে কিন্তু এর প্রভাব এখানে নেই, আমরা ধরে নিতে পারি। অর্থাৎ এটা হচ্ছে ইনফাইনাইট ডিসটেন্স, যেখানে এই আধানটার জন্য তড়িৎ বল বা ফোর্স এর কোনো অস্তিত্ব নেই। এখন এটাকে ধরে নেওয়া হয়, দেখা যাক যে এটা ধনাত্মক আধানে আহিত কোনো একটা কোণাকে আমি এখানে রেখেছি, আর অসীম দূরত্বে এখানে ধনাত্মক আধান রাখলাম। তাহলে যেহেতু এই ধনাত্মক আর ধনাত্মক আধান পরস্পর বিকর্ষণ করবে, এই ধনাত্মক আধানকে যদি আমি এখান থেকে এখানে মুভ করাই তাহলে কোনো বিকর্ষণ বলের সম্মুখীন আমি হলাম না। তাহলে যদি আমি ওই অসীম দূরত্বের আধানটাকে এখান থেকে এখানে যদি মুভ করিয়ে নিয়ে আসি তাহলে আমাকে কোনো বিকর্ষণ বলের সম্মুখীন হতে হলো না। তাহলে যেখানে আমার বাধা নেই
তো সেখানে আমি ভাবতে পারি যে আমি এখান থেকে এখানে ওকে সরানোর জন্য কোনো কাজ করিনি। যখনই আমি এর ফিল্ডের আন্ডারে এখানে প্রবেশ করব তখনই এ আমাকে বিকর্ষণ করতে শুরু করে দেবে, কিন্তু দূরে সরাতে শুরু করবে। এই বাধার সত্ত্বেও আমি এই আধানটাকে ওই ওয়াশিং ডিসটেন্স থেকে এদিকে যত নিয়ে আসবো, যত কাছে আসবো ফোর্সের মান তত স্ট্রং হবে, ফলে বাধাটাও বেশি হবে, ফলে তাকে সরানোর জন্য আমাকে কাজও বেশি পরিমাণ করতে হবে। তো এই ইনফাইনাইট ডিসটেন্স থেকে আমি এটাকে সরিয়ে কোনো একটা জায়গাতে নিয়ে এসে স্থিরভাবে রাখলাম। এটি করার জন্য আমাকে কোনো বহিস্থ সংস্থা, যেমন ধরে নাও যে এখানে আমি নিয়ে আসছিলাম, তো আমি এখানে এক্সটার্নাল এজেন্ট বা বহিস্থ সংস্থা রূপে কাজ করব। তো নিয়ে আসার জন্য যে পরিমাণ কাজ করতে হলো সেই কাজটাকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে এটা যদি আমরা রাশিমালা লিখি তারপরে ডেফিনেশন বুঝাবো যে তড়িৎ বিভব এটাকে ভোল্ট ফর ভি দিয়ে সূচিত করব। তাহলে বলতে হচ্ছে যে একক আধানকে নিয়ে আসার জন্য, অর্থাৎ নিচে আধান আর উপরে কার্য, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আধানের পরিমাণ একক পরিমাণ হয়ে যায় তাহলে বলবো যে একক আধানকে ওয়াশিং দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে, অর্থাৎ কোন একটা আধান রেখে দিলে সে যতটা অঞ্চল পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করতে সক্ষম সে পুরো অঞ্চলটা বা এরিয়াটাকে বলা হয় তার তড়িৎ ক্ষেত্র। তাহলে ওয়াশিং দূরত্ব থেকে কোনো একক পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেই পরিমাণ কার্যই হচ্ছে তার তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব V = W/Q। এখান থেকে আমরা তড়িৎ বিভবকে সহজভাবে লিখতে পারি, দেখো তো। তাহলে ভোল্ট ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। তাহলে 1 ভোল্ট কে লেখা যায় 1 জুল পার 1 কুলম্ব। এমসিকিউ এর জন্য এখানে এরকম টাইপের একটা রিলেশন থাকে যে এটা একটা হতে পারে বা 1 জুল = 1 ভোল্ট ইনটু 1 কুলম্ব। অনেক সময় 1 নাও দেওয়া থাকতে পারে যে জুল = ভোল্ট ইনটু ড্যাশ, তো ড্যাশের জায়গাতে কুলম্ব বসাতে হবে। এরকম টাইপের এমসিকিউ গুলোর জন্য আমরা প্রস্তুতি রাখবো। বুঝেছেন আশা করি এই রিলেশনটা? আচ্ছা, যেটা আমি শুরুতে মাত্রা নির্ণয়টাকে পেন্ডিং রেখেছিলাম, এবার এখান থেকে মাত্রা নির্ণয় করা খুব সহজ। কিভাবে? তড়িৎ বিভবের মাত্রা জানতে চাইলে আমরা এখানে কার্যের মাত্রা আর আধানের মাত্রা দিলেই বসালেই বিভবের মাত্রা আসবে। তো কার্যের মাত্রা আমরা জানি mL2T-2, আর এটার মাত্রা আপাতত মনে রাখি। এবার আসছে কোথায় একটু পরে আমরা ওই টপিকে চলে যেতে পারবো, কারণ তড়িৎ প্রবাহের সাথে রিলেশন রয়েছে। তো মনে রাখি এখন Q = অর্থাৎ Q এর মাত্রা হবে IT। আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, টিটা টাইম। তাহলে এই দুটোকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে mL2T-3 I নিচ থেকে উপরে উঠলে -1। এটা হয়ে গেল তড়িৎ বিভবের মাত্রা বলো বা বিভব পার্থক্যের মাত্রা বলো, সেম এটুকুটা। আশা করি বুঝতে পেরেছো এটুকুটা। তাহলে আজকে আমরা তড়িৎ বিভব, এদের একক, মাত্রা আর এই সমস্ত জিনিসগুলো বললাম। ঠিক আছে? এখানে একটা এমসিকিউ বা এক মার্কের কোশ্চেন হতে পারে যে ওয়াশিং দূরত্বে অবস্থিত কোনো আধানের, কোনো একটা ধরে নিচ্ছি আমরা এই জায়গাটা থেকে ওয়াশিং দূরত্বে অবস্থিত আধানের বিভব প্রভেদ কত। আমি বললাম যে ওয়াশিং দূরত্বে আধানটা যদি থাকে তাহলে সেখানে ওকে মুভ করানোর জন্য কোনো কার্যই করতে হয় না। তাহলে এখানে বিভব দেখো, কার্যের পরিমাণ শূন্য, আধান যেহেতু রয়েছে একক আধান পরিমাণকে আমি সরাবো। তো যেহেতু ওয়াশিং দূরত্বে কোনো কাজ করতেই হয় না, তো কার্যের পরিমাণ শূন্য, তাহলে 0 কিছু পরিমাণ আধান, তো বিভব 0। তাহলে ওয়াশিং দূরত্বে অবস্থিত বস্তুর বা আধানের বিভব কত হয়? ওয়াশিং দূরত্বে কোনো একটা আধানের বিভবের মান হয় কত? 0। আশা করি এটুকুটা বুঝতে পেরেছো। এবার যদি এখানে কোশ্চেন হয় যে কোন একটি বিন্দুর
কোন একটি বিন্দুর বিভব 5 ভোল্ট এর অর্থ কি? মানে বলছে এখানে কোন একটা যদি আধান থাকে তো বলছে যে পি বিন্দুতে আধান থাকতে বলছে যে কিউ বিন্দুর বিভব 5 ভোল্ট। এটার অর্থ হচ্ছে যে অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুটাতে নিয়ে আসতে, ওই নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসতে 5 জুল কার্য করতে হবে। কারণ একটু আগে বললাম যে ভোল্ট ইকুয়ালস টু ওয়ার্ক ডান পার চার্জ। তাহলে চার্জের মান যদি আমি 1 কুলম্ব নিয়ে নিই তাহলে ইনফাইনাইট ডিসটেন্স থেকে ওই যেটা আলোচ্য বিন্দুর কথা বলা হচ্ছে সেখানে নিয়ে আসতে আমাকে W পরিমাণ কার্য, দ্যাট মিন্স 5 জুল কার্য করতে হবে। তাহলে কোন একটি বিন্দুর বিভব 5 ভোল্ট এর অর্থ বোঝাবে যে অসীম দূরত্ব থেকে 1 একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে নিয়ে আসতে 5 জুল কার্য করতে হবে। আচ্ছা, এর পরের অংশটা এবার আমরা করব তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। অনেক সময় এটাকে ইএমএফ সংক্ষেপে বলা হয়। ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রো মিন্স অনেক সময় ভাবতে পারি যে ইলেকট্রন, মোটিভ মিন্স মোশন দেওয়া অর্থাৎ গতিশীল করা, ফোর্স অর্থাৎ ইলেকট্রনকে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, তারের মধ্য দিয়ে মোশন করার জন্য যে ফোর্স বা বল দরকার তাকে সংক্ষেপে ভাবে বলবো আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স। তো এটা আমরা দেখে থাকবো যে তড়িৎ চালক বল অনেক জায়গা থেকে আমরা পেতে পারি। যেমন জেনারেটরের ক্ষেত্রে হয় যে জেনারেটর থেকে আমরা কারেন্ট তৈরি করতে পারছি, অর্থাৎ ওখানে কোনো একটা ব্যাটারির মতো টাইপের সিস্টেম ভাবতে পারি যে সেখানে কিছু হচ্ছে যেটা ইলেকট্রনকে মোশন করা যায়। আমি এর আগের দিন বলেছিলাম সম্ভবত যে কোনো তার বা পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনের কন্টিনিউয়াস মোশনকে আমরা বলবো যে তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ করার জন্য আমরা একটা জেনারেটরের উদাহরণ দিতে পারি যে জেনারেটর হচ্ছে একটা তড়িৎ চালক বলের উৎস। তারপরে যে আমাদের দেয়াল ঘড়ি বা হাত ঘড়িতে যে ব্যবহৃত ব্যাটারিগুলো বা ছোটখাটো যে টর্চ লাইট জ্বালানোর জন্য যে ব্যাটারিগুলো হয় এগুলো হচ্ছে তড়িৎ চালক বলের উৎসের একটা উদাহরণ। যতগুলোই থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো প্রকারের শক্তি যদি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে আমরা কল্পনা করতে পারি যে সে একটা তড়িৎ চালক বলের উৎস হিসাবে কাজ করবে। ডেফিনেশন এরকম ভাবেই দিতে হবে কি যে যে কোনো প্রকারের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলে সে জায়গায় তড়িৎ চালক বলের অস্তিত্ব রয়েছে বলে কল্পনা করা যায়। যেমন ব্যাটারি থেকে আমরা কারেন্ট পাচ্ছি, তাহলে ভাবতে পারি যে ব্যাটারিটাতে তড়িৎ চালক বলের উৎস হিসাবে কাজ করছে। জেনারেটর থেকে আমরা কারেন্ট পেতে পারি, তাহলে আমরা জেনারেটর বা ডায়নামোকে বলতে পারি যে তড়িৎ চালক বলের উৎস হিসাবে এটি কাজ করছে। তাহলে আশা করি তড়িৎ চালক বলের উৎস বুঝতে পেরে, মানে তড়িৎ চালক বলের ডেফিনেশন বুঝতে পেরেছো যে যে কোনো প্রকারের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলে তাকে আমরা বলবো তড়িৎ চালক বল। ঠিক আছে, ওকে। তাহলে তড়িৎ চালক বলের একক এবার জেনে নিই। তড়িৎ চালক বলের একক সেম, তড়িৎ বিভব বা বিভব পার্থক্যের একক যা ছিল তাই, আমি লিখছি না। বিভব পার্থক্যের একক বা তড়িৎ বিভবের এককে পড়েছিলাম সিজিএস একক, ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট, এসআই একক ছিল ভোল্ট। আচ্ছা, ওই দুটোর মধ্যে রিলেশন একটা বলা হয়নি, তো মনে রাখবো ইএসইউ বিভব ও ভোল্ট এর মধ্যে সম্পর্ক। মনে রাখো 1 ইএসইউ বিভব 300 ভোল্টের সমান হয়, বা অনেক জায়গায় এটা উল্টো ভাবে দেওয়া থাকে যে 1 ভোল্ট ইকুয়ালস টু 1 বাই 300 ইএসইউ বিভব। এমসিকিউ এর জন্য এইসব ভালো। ঠিক আছে,
ওকে, তাহলে তড়িৎচালক বল জানতে পারলাম যে তড়িৎচালক বলটা কি, তড়িৎচালক বলের সিজিএস একক, এসআই একক, মাত্রা করতে পারবো আশা করি। যা তড়িৎ বিভব বা বিভব পার্থক্যের মাত্রা ছিল তাই কি করলাম যেন একটুকে mL2T-3I-1 মুখস্থ রাখবো বা যেভাবে নির্ণয় করতে শেখালাম সেভাবে করতে পারি। তড়িৎচালক বলের উৎস বললাম, কয়েকটা উৎসের উদাহরণ যেমন দিলাম যে ডায়নামো, তারপরে যে তড়িৎ কোষ বা ব্যাটারি ইত্যাদি, এগুলো হচ্ছে তড়িৎচালক বলের উৎস। তো তড়িৎচালক বল যে কোনো প্রকারের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার অর্থই হচ্ছে সেখানে তড়িৎচালক বলের অস্তিত্ব রয়েছে। এবার আমরা তড়িৎচালক বল আর বিভব পার্থক্যের মধ্যে পার্থক্য করব, যে তড়িৎচালক বল আর বিভব প্রভেদ বা বিভব পার্থক্যের মধ্যে, বিভব প্রভেদ এই দুটোর মধ্যে পার্থক্য, তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য। একটা তো আমরা ডেফিনেশন দিতে পারি, ঠিক আছে? তাহলে তড়িৎচালক বল আর বিভব প্রভেদের পার্থক্যের মধ্যে একটা করে আমরা ডেফিনেশনকে প্রাধান্যতা দিলাম। নেক্সট, যেহেতু এদের একক আর মাত্রা সেম, তাহলে বাই চান্সের জন্য যদি চলে আসে যে এদের মধ্যে মিল লিখি বা সাদৃশ্য থাকি, তো বলবো এদের একক মাত্রা গুলো সেম রয়েছে। মনে রাখবো যে যে কোনো প্রকারের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলে সেখানে তড়িৎচালক বলের অস্তিত্ব থাকে। আর কথাটা উল্টো যদি আমরা বলি যে তড়িৎ শক্তি যে কোনো প্রকার শক্তিতে রূপান্তরিত হওয়ার অর্থ হচ্ছে যে সেখানে বিভব প্রভেদ রয়েছে। তড়িৎ শক্তি যে কোনো প্রকার শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যেমন একটা ফ্যান যদি ঘুরে, তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ শক্তি সাপ্লাই করে আমি ফ্যানটা ঘোরাচ্ছি, তাহলে ফ্যানের মধ্যে বা ফ্যানের দুই প্রান্তে বা ফ্যানের যে জায়গাটাতে আমরা তারটাকে প্রবেশ করাচ্ছি ওই দুটো তারের মধ্যে বিভবের পার্থক্য রয়েছে। একটা বাল্ব জ্বলছে, সে তড়িৎ শক্তিকে ইউজ করে আলোক শক্তি উৎপন্ন করছে, তাহলে তড়িৎ শক্তি যে কোনো প্রকার শক্তিতে ট্রান্সফার হোক না কেন সেখানে বিভব প্রভেদের অস্তিত্ব। তাহলে বলতে পারি বাল্বের দুই প্রান্তে নিঃসন্দেহে বিভব পার্থক্য রয়েছে, যার জন্য বাল্বটা জ্বলছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা ডেফিনেশন বললাম, এইটুকুটা বললাম। তারপরে নেক্সট আমরা মনে রাখবো যে দেখো তড়িৎকে চালনা করে আমরা বাল্ব জ্বালাচ্ছি, এরকম টাইপের উদাহরণ যদি নিয়ে নিই, আর বাল্ব জ্বলার অর্থটাই হচ্ছে ওর দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি হয়েছে, তাহলে তড়িৎ চালক বলকে বলা হবে ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ ইলেকট্রনকে গতিশীল করার জন্য তড়িৎ চালক বল দরকার। আর যখনই ইলেকট্রন গতিশীল হয়ে গিয়েছে, দিয়ে কোনো একটা ফ্যান ঘোরাচ্ছে বা বাল্ব জ্বালাচ্ছে, তখনই সেখানে বিভব প্রভেদ তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ চালক বল হচ্ছে বিভব প্রভেদের কারণ। মানে তড়িৎ চালক বলটা হচ্ছে বিভব প্রভেদের কারণ, আর বিভব প্রভেদ হচ্ছে তড়িৎ চালক বলের, বিভব প্রভেদ হচ্ছে তড়িৎ চালক বলের ফল। তড়িৎ চালক বলের ফলেই বিভব প্রভেদ সৃষ্টি হয়। তাহলে এটা কারণ যদি হয় তাহলে এটাকে আমরা ফলাফল বলতে পারি। ঠিক আছে? ওকে, তড়িৎ চালক বলকে একটা পাত্রে রাখা জলের পরিমাণের সঙ্গে তুলনা করা যেতে পারে। 5 লিটার জল রয়েছে, 7 লিটার জল রয়েছে, তাহলে জলের পরিমাণের সঙ্গে আমি সংক্ষেপে লিখছি, তোমরা একটু বুঝবা বা পড়ে নিবা। জলের পরিমাণের সাথে তুলনা করা যায়। বিভব প্রভেদকে ওই পাত্রে জল ও তলের উচ্চতার সাথে তুলনা করা যায়। বুঝেছে কথাটা? তাহলে বিভব পার্থক্যকে আমরা ওই পাত্রে রাখা জল ও তলের উচ্চতার সাথে তুলনা করতে পারি। এখন এটা বুঝার চেষ্টা করে একটু, হয়তো আবার প্রশ্ন আসবে যে স্যার কেন এটা করা হলো। তো যদি আমরা দেখি যে আমি 5 লিটার জলকে একটা নরমাল ড্রামে যদি রাখা হয়, তাহলে সে সামান্যতম এতটা হয়তো হাইট নিতে পারে। এবার যদি আমি ওখানে ফুটো যদি করে দিই একটা, তাহলে যে স্পিডে জলটা নির্গত হয়ে পড়বে তার তুলনায় আরো বেশি স্পিডে পড়বে যদি ওই 5 লিটার জলকে আমি
এরকমের মোটা একটা অত মোটা ড্রাম না নিয়ে একটা সরু পাইপের মধ্যে যদি রাখি তাহলে 5 লিটার জল যথেষ্ট উচ্চতা সম্পন্ন হবে। তাহলে দেখো ওখানেও 5 লিটার জল, এখানেও 5 লিটার জল, দুটোকে যদি আমরা একসঙ্গে পুরো করে দিই তাহলে দেখা যাবে যে এই পাত্রের জলের স্পিডটা, অর্থাৎ ওই পাইপের মধ্যে থাকা জলের স্পিডটা ড্রামের জলের তুলনায় যথেষ্ট বেশি হয়। তাহলে বিভবের পার্থক্য যত বেশি হবে তো বাল্ব বা ফ্যান ঘোরার ক্ষেত্রে ফ্যানটা আরো তীব্রভাবে ঘুরবে। ঠিক আছে, তাহলে বিভব প্রভেদকে আমরা জলতলের উচ্চতার সাথে কল্পনা করতে পারি বা তুলনা করতে পারি। আর তড়িৎ চালক বল কতটি বল দিচ্ছে বা কতটা শক্তি আছে বা কতটা পরিমাণ রয়েছে সেটুকু হচ্ছে যে জল কতটা রয়েছে সেটার সাথে আমরা তড়িৎ চালক বলকে তুলনা করতে পারি। এরকম ভাবে কিছু নিয়ে নেব। একটা এখানে সবচেয়ে লজিক্যালি একটা জিনিস রয়েছে যেটা আমরা আর একটা টপিক না করলে বুঝতে পারবো না। তড়িৎ চালক বলের মান বিভব প্রভেদের চেয়ে অলওয়েজ বেশি হবে। তড়িৎ চালক বলের মান বিভব প্রভেদের চেয়ে অলওয়েজ বেশি হবে। ঠিক আছে, তাহলে তড়িৎ চালক বল বিভব প্রভেদ অপেক্ষা সর্বদা বেশি হয় আর বিভব প্রভেদ তড়িৎ চালক বল অপেক্ষা কম হয়। কন্ডিশন রয়েছে কখন, যখন একটা সার্কিট অন অবস্থায় রয়েছে অর্থাৎ একটা বাল্ব জ্বলছে তখন ব্যাটারির তড়িৎ চালক বল বাল্বের দুই প্রান্তের বিভব প্রভেদের চেয়ে বেশি হবে। ঠিক আছে, কিন্তু এটা নরমালি হয়ে থাকে। আর একটা শর্ততেই দুটো সমান হবে, মাথায় রাখি। সমস্তগুলো আমি লিখতে পারছি না, তোমরা নোট করে নিবা যে তড়িৎ চালক বল আর বিভব প্রভেদ বদ্ধ বর্তনীতে, বর্তনী যদি বদ্ধ হয় তবে তড়িৎ চালক বলের মান, বদ্ধ বর্তনীর ক্ষেত্রে তড়িৎ চালক বলের মান গ্রেটার দ্যান অফ বিভব প্রভেদ। বদ্ধ বর্তনী যে বর্তনীতে লাইট, ফ্যান, বাল্ব, ফ্রিজ, এসি যা থাকে না কেন, কোনো তড়িৎ যন্ত্র যখন চালু থাকে তখন আমরা বলতে পারি সেই বর্তনীটা বদ্ধ অবস্থায় রয়েছে। যেমন আমি একটা উদাহরণ দেখাচ্ছি, এটা যদি কোনো একটা ব্যাটারির প্রতীক হয় আর এটার মাধ্যম দিয়ে আমরা এখানে একটা বাল্ব, তারপর যেটা বাল্ব আঁকলাম, তাহলে এখান থেকে কারেন্ট নির্গত হবে আর দিয়ে এটাকে জ্বালাবে। তাহলে এর তড়িৎ চালক বলের মান যা হবে, ধরে নাও যে এটা 5 ভোল্টের আছে, তো এখানে আমি যদি এই বাল্বের দুই প্রান্তে ভোল্ট মাপি তাহলে দেখা যাবে যে 4.9 ভোল্ট পাওয়া যাবে। 0.1 ভোল্ট কোনো কারণবশত কিছু হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমরা ওটা পরবর্তীতে আলোচনা করব। তাহলে তড়িৎ চালক বলের মান বর্তনীর এতে কি বলে যে বিভব প্রভেদের চেয়ে বেশি হবে যখন বর্তনী 1 রয়েছে অর্থাৎ চালু রয়েছে। কিন্তু এখানে যদি আমি কাট করে দিই তাহলে এখন আর বাল্বটা কিন্তু আর গ্লো করবে না বা জ্বলবে না, এখানে একটা সুইচের ব্যবস্থা করে দিলাম। তখন আমরা দেখব যে তড়িৎ চালক বলের মান আর বিভব প্রভেদের মান তখন কিন্তু সমান হয়ে যাবে। একটা ইকুয়েশন রয়েছে, ইকুয়েশনটা পরে ডিরাইভ করে আমি তখনও এই জিনিসটা মার্ক করে তোমাদেরকে একবার বুঝাবো। তাহলে মনে রাখি, বদ্ধ বর্তনীতে তড়িৎ চালক বল বড় হবে বিভব প্রভেদের চেয়ে, আর ওপেন সার্কিট অর্থাৎ মুক্ত বর্তনীর ক্ষেত্রে তড়িৎ চালক বল আর তার দুই প্রান্তের বিভব প্রভেদ কি হয়ে যায়, সমান। এরপরে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা আছে। তড়িৎ প্রবাহ মাত্রা কোনো একটা, যে কোনো পাতলা হোক বা মোটা হোক, যে প্রকারের প্রস্থচ্ছেদ থাকুক না কেন, ওর মধ্য দিয়ে একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ড, 1 মিনিট যা বলতে পারি, তবে 1 সেকেন্ডটাই বেশি প্রচলিত, প্রত্যেক সেকেন্ডে যত পরিমাণ আধান প্রবাহিত হয় সেই পরিমাণটাকে বলা হয় প্রবাহ মাত্রা। কি বলবো, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত আধানের মানকে বলা হয় প্রবাহ মাত্রা। আমি লিখছি না, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে কতটা আধান গেল সেটাই প্রবাহ মাত্রা। তো প্রবাহ মাত্রা, এই প্রবাহ মাত্রাকে যদি আমরা I দিয়ে সূচিত করি, তো প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু কি বলা হলো, যে প্রতি একক সময়ে, এই সমস্ত ডেফিনেশন গুলোতে হরে এই নিচেরটাকে সাধারণত 1 করে নেওয়া হয়, তাহলে এখানে সময় বলতে প্রতি সময় যদি 1 হয়ে যায় তাহলে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়,
ঠিক আছে, প্রবাহ মাত্রা তাহলে আই, আধানকে আমরা আগেও সূচিত করেছি কিউ দ্বারা, আর সময়কে যদি টি দ্বারা সূচিত করি তাহলে আই ইকুয়ালস টু কিউ বাই টি, বা এটা হয়ে গেল প্রবাহ মাত্রার মান। এটা দিয়ে আমরা অঙ্ক করব, কিউ ইকুয়ালস টু পেয়ে গেলাম আই টি। এটার জন্য আমি আধানের মাত্রা একবার বললাম যে তড়িৎ প্রবাহের মাত্রা অনেক সময় তড়িৎ প্রবাহ মাত্রা আই দিয়ে সূচিত করা হয়, এর মাত্রা আই হয় অথবা এ দিয়ে সূচিত করে অনেক সময়, আর সময়ের মাত্রা টি, তাহলে দুটো আই আই টি অথবা কেউ যদি লিখে এ টি, তবুও তড়িৎ প্রবাহ মাত্রার ডেফিনেশন সরি মাত্রা হয়ে যাবে। এটাই আমরা কিউ কে ইউজ করেছিলাম ওই তড়িৎ বিভবের মাত্রা নির্ণয় করতে গিয়ে। আশা করি বুঝতে পেরেছো যে কোনো প্রস্থচ্ছেদ পাতলা হোক বা মোটা হোক কোনো দরকার নেই, 1 সেকেন্ডে কতটা আধান ফ্লো হয়ে চলে গেল সেইটুকু পরিমাণ যতটা আধান যাবে সেটাই হয়ে যাবে তার প্রবাহ মাত্রার মান। তাহলে প্রবাহ মাত্রা ইকুয়ালস টু আধান বাই সময়, এগুলো রিলেশন গুলো মুখস্থ রাখো, I ইকুয়ালস টু P বাই T বা Q ইকুয়ালস IT। পরবর্তীতে এই সমস্ত জিনিসগুলো কাজ দেবে। এবার আমরা যদি এর এককগুলো নির্ণয় করি তাহলে এককটা দেখে নিই একবার। এর সিটিএস একক বলে কিছু তেমন অস্তিত্ব নেই, ঠিক আছে। তাহলে প্রথমেই আসবে এসআই একক। এসআই এককে যদি আমরা করি তো দেখি আই তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হয়ে যাবে, তাহলে কিউ, কিউ হচ্ছে আধান, আধানের এসআই একক আমরা করেছিলাম এর আগের দিন, তাহলে কুলম্ব সি, এটা বাইটাকে আমি পার ফর্মে লিখতে পারি, টিটা হচ্ছে সময় অর্থাৎ সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, বা এটাকে সংক্ষেপে বলা হয় অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটাকে কি বলা হয় অ্যাম্পিয়ার, সংক্ষেপে এ দিয়ে প্রকাশ করা হয় অ্যাম্পিয়ার, লিখে নাও এ এম অ্যাম্পিয়ার, বা সংক্ষেপে জাস্ট এ দিয়ে বোঝালে হয়ে যাবে 5 অ্যাম্পিয়ার 5 এ। তো কোন সংখ্যার পরে আজকের পর থেকে যদি এরকম টাইপের এ দেখতে পাও তাহলে ফিজিক্সে এ দিয়ে একটাই জিনিস বোঝায়, সেটা কি হচ্ছে অ্যাম্পিয়ার অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা। তো তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে সংজ্ঞা দিলাম, এসআই একক দিলাম। এছাড়াও এর আর একটা প্রচলিত একক ব্যবহৃত হয়, সেটা হচ্ছে প্রবাহ মাত্রার তড়িৎ চুম্বকীয় একক, ঠিক আছে। তো তড়িৎ চুম্বকীয় এককে প্রবাহ মাত্রার তড়িৎ চুম্বকীয় একক হয় ইএমইউ, ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক আছে। এটা অ্যাম্পিয়ারের তুলনায় যথেষ্ট বড়। তাহলে এই 1 ইএমইউ আর ওইদিকে কি ছিল 1 অ্যাম্পিয়ার, এদের মধ্যে অ্যাম্পিয়ার আর ইএমইউ দুটোই প্রবাহ মাত্রার একক, ওটা হচ্ছে এসআই পদ্ধতিতে আর এটা হচ্ছে ইএমইউ তড়িৎ চুম্বকীয় পদ্ধতিতে। তাহলে তড়িৎ চুম্বকীয় একক হচ্ছে ইএমইউ, 1 ইএমইউ সমান হয় 10 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে প্রবাহ মাত্রা জানলাম। এবার আমরা এই তড়িৎ প্রবাহ মাত্রা, আচ্ছা একক তো দেখলাম কোথায়, I ইকুয়ালস তড়িৎ প্রবাহ মাত্রা এককগুলো দেখলাম, এবার রয়েছে কি মাত্রা। তো মাত্রা মনে রাখবো, বললাম একটু আগে সম্ভবত জাস্ট I বা A, যেটা দিয়ে ডিনোট করতে পারি, মাত্রা হবে I অথবা A। এবার এই তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রকারের হয়ে থাকে, এটা আমাদের বারবার বিভিন্ন চ্যাপ্টারগুলোতেও লাগবে। একটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট সংক্ষেপে বলা হয় এসি, আর বাংলায় বলবো পরিবর্তী প্রবাহ, এসি বা পরিবর্তী প্রবাহ। ডেফিনেশনে আসছি আমি। আর একটা হয় ডাইরেক্ট কারেন্ট, বা সংক্ষেপে বলা হয় ডিসি, বা বাংলায় বলবো এটাকে আমরা সমপ্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত প্রকার, ওটা তড়িৎ কত প্রকার ওটা মধ্যে রাখবো। তড়িৎ আর তড়িৎ, তড়িৎ মানে তড়িৎ আধান নরমালি বুঝিয়ে থাকে, আর তড়িৎ প্রবাহ মাত্রা মানে কারেন্ট বুঝাবে, ঠিক আছে। তো ওটা ধনাত্মক তড়িৎ আর ঋণাত্মক তড়িৎ ওটা আলাদা কিন্তু, আর এটা হচ্ছে প্রবাহ মাত্রা, এটা হচ্ছে এসি আর ডিসি। এবার আমরা এই এসি আর ডিসি সম্পর্কে এদের সংজ্ঞা আর লেখচিত্রের সাহায্যে এদের প্রকাশ দেখব।
তাহলে এসি কারেন্ট দেখি। এসিতে বাংলাদেশ যে পরিবর্তী প্রবাহ, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়, যে সমস্ত তড়িৎ প্রবাহ সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় তাদেরকে বলা হয় এসি তড়িৎ প্রবাহ। মনে রাখবো, আমরা আমাদের বাড়ি ঘরে যে সমস্ত তড়িৎ প্রবাহ ইউজ করে থাকি, যে সমস্ত কারেন্ট আমাদের গৃহে প্রবেশ করে বাইরের লাইনগুলো থেকে, এগুলো সমস্তটা হচ্ছে এসি। বুঝেছেন? তাহলে এসি তড়িৎ প্রবাহ বললাম যে সময়ের সাপেক্ষে যে সব তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে, অর্থাৎ কমে বৃদ্ধি পায় এরকম টাইপের হয়, তাদেরকে বলবো অল্টারনেটিং কারেন্ট এসি। এর যদি আমরা গ্রাফ দেখি, তাহলে এসির গ্রাফ মাথায় রাখবো যে এই দিক বরাবর যদি সময় অক্ষ টি হয় যদি এক্স অ্যাক্সিস বরাবর, আর আই যদি হয় ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? তাহলে মনে মনে ভাবো যে কোনো একটা টাইমে 0তম সেকেন্ডে কোনো কারেন্ট ছিল না, তারপরে কারেন্ট আস্তে 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 একটা টাইমে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে ম্যাক্সিমাম গিয়ে আবার ওই কারেন্টটা সময় বাড়তে থাকছে, কমতে থাকবে, কমতে কমতে আবার নেগেটিভ দিকে হাইয়েস্ট যাওয়ার পরে এরকম ভাবে দোলন টাইপসের, অর্থাৎ বারবার এরকমের রিপিটেশন করতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা সময়ে কারেন্টের মান 0, তারপরে কোনো আরেকটা অ্যানাদার টাইমে এটা হাইয়েস্ট, তারপরে সময় বাড়তে থাকছে, তো ওটা কমতে 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 একটা টাইমে আবার কারেন্ট 0, আবার ঋণাত্মক দিক থেকে এটা পজিটিভ আই, এটা নেগেটিভ আই, নেগেটিভ দিকে এরকম ভাবে অল্টারনেট করতে থাকবে। তো এই যে এটাকে বলা হয়, এখান থেকে শুরু করে এটা একটা পূর্ণভাবে বৃত্ত ভাবতে পারি আমি, এই বৃত্তেরই একটা অংশকে ভাবতে পারা যায় যে কেটে এখানে লাগানো হয়েছে। তাহলে একটা পূর্ণ রাউন্ড এখান থেকে যদি যাত্রা স্টার্ট হয়, তাহলে এখান থেকে ঘুরে এসে এই পর্যন্ত পৌঁছানো মানে একটা পূর্ণ বৃত্ত কমপ্লিট করা আমরা ভাবতে পারি। তো এখান থেকে এটা আসাটাকে বলবো আমরা একটা দোলন করা, আর এই একটা দোলন করতে যা টাইম লাগে সেটাকে তার পর্যায়কাল বলবো। তো আমাদের ভারতের ক্ষেত্রে ব্যবহৃত এসিটার ক্ষেত্রে দেখা যায় যে ভারতে আমরা যে সমস্ত এসি ব্যবহার করি তার কম্পাঙ্ক, অর্থাৎ 1 সেকেন্ডে এটাই যে এটা একটা হলো, কিন্তু এটি করতে অনেক কম সময় লাগে। তো আমাদের ভারতের ক্ষেত্রে দেখা যায় যে 1 সেকেন্ডে এরকমের 50টা, যেটা একটা, দুটো, তিনটে, চারটা, এরকম করে ভারতে ব্যবহৃত এসির কম্পাঙ্ক 50 হার্জ হয়। ভারতে ব্যবহৃত এসির কম্পাঙ্কগুলো হয় 50 হার্জ, ঠিক আছে? অর্থাৎ 1 সেকেন্ডে 50 বার কারেন্টের মান 0 থেকে হাই হয়, এরকম টাইপের। তাহলে এসির বুঝতে পেরেছো, এসির লেখচিত্র জানিয়ে দিলাম। তাহলে এসি প্রবাহ কাকে বলে? যে এসি বললাম যে সমস্ত তড়িৎ প্রবাহ সময়ের সাপেক্ষে কি হয়, পরিবর্তিত হয়, তাদেরকে বলবো এসি তড়িৎ প্রবাহ। এসি তড়িৎ প্রবাহের উৎস তো সাধারণভাবে কোনো যদি বিশেষত যদি না অবলম্বন করি, তবে জেনারেটর দ্বারা উৎপন্ন, অর্থাৎ আমাদের বিয়েতে বা বিভিন্ন অনুষ্ঠানে যে সমস্ত জেনারেটরগুলো ব্যবহার করা হয় সেটাকে ডায়নামো বলা হয়। তাহলে এসি ডায়নামো থেকে উৎপন্ন তড়িৎ প্রবাহ হচ্ছে এসি তড়িৎ প্রবাহ। তারপরে যে জলবিদ্যুতের ক্ষেত্রে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎগুলো তৈরি করা যায় সেগুলো এসি তড়িৎ প্রবাহের উৎসের উদাহরণ। ভারতে ব্যবহৃত এসির কম্পাঙ্ক কত বললাম? 50 হার্জ। আর ইউএসএ, তারপরে ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড, এদের ক্ষেত্রে যেটা কম্পাঙ্ক ব্যবহার করা হয় সেটা 100 হার্জের হয়ে থাকে। তবে আমাদের ভারতের ক্ষেত্রে এটা একটু মনে রাখতে হবে যে ভারতে ব্যবহৃত এসির কম্পাঙ্ক কত? 50 হার্জ। ওকে, এসির গ্রাফটা দেখতে পেলাম, এসির উৎসের উদাহরণ দিলাম যে ডায়নামো বা জেনারেটর থেকে উৎপন্ন তড়িৎ প্রবাহগুলো হবে এসি প্রকৃতির। নেক্সট হচ্ছে সমপ্রবাহ বা ডিসি। বাংলা নামটা থেকে আমরা অনেকটা বুঝতে পারছি যে সময়ের সাপেক্ষে যে তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে না, সময়ের সাপেক্ষে যে তড়িৎ প্রবাহের কোনো রূপ পরিবর্তন হয় না, তাকে বলবো আমরা ডিসি তড়িৎ প্রবাহ। তাহলে ডিসির যদি আমরা গ্রাফ দেখি, এদিক বরাবর আই, এদিক বরাবর টি, ডিসির গ্রাফ এরকম টাইপসে দেখা যাচ্ছে। সময় ঠিকই বৃদ্ধি পাচ্ছে কিন্তু আই বা তড়িৎ প্রবাহ মাত্রার মান কোনো রূপ পরিবর্তন হবে না, সেটাকে বলবো আমরা কি?
ডিসি তড়িৎ প্রবাহ। ডিসির উৎস মানে কোনগুলোকে আমরা ডিসি বলতে পারি? এই যে আমরা ঘড়ির ব্যাটারিতে ব্যবহার করা যে বা টর্চের সেল, এগুলো হচ্ছে ডিসি উৎসের উদাহরণ। তাহলে টর্চের সেল আর কি বললাম জানো, ঘড়ির ব্যাটারি, এগুলো থেকে প্রাপ্ত কারেন্ট গুলোকে বা তড়িৎ প্রবাহকে বলবো আমরা ডিসি তড়িৎ প্রবাহ। বুঝেছে? তো দেখতে পাচ্ছি এটা কোনো প্রকার ওই যে দোলন টাইপসের সিচুয়েশন তো নেই, যে বাড়ছে কমছে, তো একটা সার্কেল টাইপসের আমরা ভাবতে পারি যে সার্কুলার ওয়েতে একটা মোশন করছে, এরকমের সিচুয়েশন নেই। তাহলে মনে রাখো একটা ছোট কোশ্চেন, যে ডিসির কম্পাঙ্ক, এটা আর কোনো দেশ বা বিদেশ নিয়ে এটা পার্থক্য নেই, যে আমাদের এখানে 50 তো ওখানে 100 হলো, এরকমের কোনো ডিফারেন্স নেই। সব জায়গাতে ব্যবহৃত ডিসির কম্পাঙ্ক হবে 0, কারণ তো কোনো মোশনই নেই, একদম কন্টিনিউয়াস ফ্লো যাচ্ছে, বারবার একই পথ ঘুরলেই সেটাকে আমরা কম্পাঙ্ক বলতে পারি, কিন্তু এই ক্ষেত্রে এরকম টাইপসের কোনো সিচুয়েশন নেই, তাই বলতে পারি। তাহলে আমরা জানলাম এসি আর ডিসির মধ্যেকার মানে ডেফিনেশন, এসি ডিসি উৎসের উদাহরণ, আর দুজনের কম্পাঙ্ক আর তাদের গ্রাফগুলো। এর পরবর্তী অংশতে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, আর তার সঙ্গে এরপরে আমরা ওহমস ল, এরপরে যেটা আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা বা চলতড়িতের গুরুত্বপূর্ণ অধ্যায়টা, এরপরে দিন আমরা শুরু করব।